মূল কাজ হচ্ছে দলের যে রাজনীতি, সেই রাজনীতি, মানব কল্যাণের যে রাজনীতি, সেই রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তারা সেই দায়িত্বটি শুরু থেকে, আজকের বয়স প্রায় হয়ে গেছে 40-45 বছর, তখন থেকেই তারা এই কাজটি করে এসছে এবং এখনো সেই কাজটি করছে। অর্থাৎ মানব সেবাধর্মী কাজের মহান ব্রত নিয়ে সবসময় তারা তাদের অর্পিত দায়িত্ব পালন করে। এর আগে তারা জায়নামাজ দিয়েছেন দরিদ্র মানুষদের মাঝে, আজকে তারা দেবেন রেইনকোট, শীতের সময় কম্বল। সব সময়ের জন্যই আমি দেখেছি যে অসহায় উপদ্রুত মানুষ, শীতার্ত মানুষ, বন্যা উপদ্রুত মানুষের পাশে জিয়া পরিষদের নেতৃবৃন্দ তারা রয়েছে। যাই হোক, আমি তাদের আজকের এই কর্মসূচিকে ধন্যবাদ জানাই এবং আশা করি তারা আমাদের সামনে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য, মানুষের তুলে ধরার জন্য, বিশেষ করে 31 দফা যেটি দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে, সেই 31 দফা বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, প্রত্যেকটি জায়গায় তারা সেগুলো নিয়ে গেছেন এবং মানুষকে অবহিত করেছেন। এই থাকতে বলেছে স্লোগান বন্ধ করতে হবে। আমরা যে অর্জনটি পেয়েছি, অর্থাৎ 5ই আগস্টের পর আমাদের এই অর্জনটিকে আমাদের ধরে রাখতে হবে। কারণ 15-16 বছর এক নিষ্ঠুর এবং দানবীয় সরকারের রোষানলের মধ্যে, তাদের নিপীড়ন নির্যাতনের মধ্যে দেশের মানুষ দিন কাটিয়েছে, রাত কাটিয়েছে। সেই সময়, সেই দুর্বিষহ দুঃস্বপ্ন যাতে আর ফিরে না আসে, তার জন্য আমাদের কাজ করতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে আপনার ফ্যাসিবাদের আসার পথ যেন সুগম না। এই 15-16 বছর এই জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে, অনেক খেসারত দিতে হয়েছে। কোনো আইন ছিল না, কোনো কারণ ছিল না, কোন ন্যায় বিচার ছিল না। শেখ হাসিনার হিংস্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ওরা আদালতকে ব্যবহার করেছে, ওরা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে, ওরা একের পর এক রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। আপনারা দেখেছেন যে মৌলানা সাঈদী সাহেব আলেম মানুষ একজন, তাকে ফাঁসি দেওয়ার জন্য অন্য কোন ডকুমেন্টস না পেয়ে, প্রমাণ না পেয়ে, সেই এলাকার সুকরঞ্জন বালি সে স্পষ্টভাবে বলছে যে এই লোক, এই আলেম, এই মানুষ কোন অপরাধের সাথে জড়িত ছিল না 71 সালে। কিন্তু শেখ হাসিনা চায় তাকে শাস্তি দিতে, তাকে জোর করে তাকে সাক্ষী বানাতে চাচ্ছে, বলছে তুমি এই কথা বলো। সে রাজি হয়নি, সে কোনো ক্রমেই রাজি হয়নি। এই কারণে তাকে হুমকি দিয়েছে গোয়েন্দা বাহিনী, তার জীবন নাশের হুমকি দিয়েছে, তারপরে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে একবারে বেআইনি ভাবে। কোন ধরনের আইন কারণের তোয়াক্কা করেনি। আজকে তিনি ফিরে এসছেন, আমরা যে লোমহর্ষক কাহিনী শুনছি, এটা তো ভয়ঙ্কর কাহিনী। তো সেই রাজত্ব কি আবার ফিরে আসবে? এটা কি আমরা চাই? জোর করে সাক্ষী দিয়ে শেখ হাসিনার হিংসা চরিতার্থ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যে সরকার, যে রাষ্ট্র করতে পারে, সেই রাষ্ট্রে কোনো মানুষের নিরাপত্তা থাকতে পারে না, কোনো মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারে না। বিচার বিভাগ, আইন, পুলিশ সবকিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে রেখে তিনি 16 বছর রাজত্ব করেছেন। এই রাজত্ব ছিল হিংসার রাজত্ব, প্রতিহিংসার রাজত্ব, রক্তপান করার রাজত্ব। এই রাজত্ব ছিল এক শেখ হাসিনা, তার ছেলে, তার মেয়ে, তার ভাগনা ভাগ্নি,
তাদের কায়েম করা রাজত্ব, এর বাইরে কেউ টু শব্দ করতে পারবে না। সেইটারই পুনরাবৃত্তি যদি আপনারা না চান, তাহলে সবাইকে কমপক্ষে কয়েকটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে, এসে কাজ করতে হবে। সেটি যদি না করতে পারেন, তাহলে আবার উঁকি দিতে পারে ফাঁসিবাদ, ভয়ঙ্কর আওয়ামী ফাঁসিবাদ। আমরা অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে একটি নিরপেক্ষ সরকার। যে হাসিনা, আমি বলবো কতখানি দ্বিচারী হতে পারে, কতখানি প্রতারক হতে পারে, নিজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক আন্দোলন করে নিজেই আবার ক্ষমতায় আসে সেটা বাতিল করে। বন্ধুরা আমার, এই হচ্ছে শেখ হাসিনা, যার কোনো কমিটমেন্ট নাই, যার কোনো অঙ্গীকার নাই, যে রাজনীতিকে মনে করে একটা প্রতারণা, যে রাজনীতিকে মনে করে যে তার লক্ষ্য এবং উদ্দেশ্য সাধন করা, সেই রাজনীতি তো ফেরত আসতে পারে না, কখনোই সেটা হতে পারে না। তো আজকে আমাদেরকে তো সেই জিনিসটা দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার, সেই সরকারের কাছে মানুষের অনেক দাবি দেওয়া, মানুষের অনেক প্রত্যাশা যে আমরা শান্তিতে থাকবো, স্বস্তিতে থাকবো। মানুষের শেষ আশ্রয় হচ্ছে আদালত, সেই আদালতে আমরা ন্যায় বিচার পাবো, এটাই তো মানুষ কামনা করে। মানুষ, আমি মনে করি যে সরকারের আন্তরিকতার অভাব আছে তা নয়। আজকে আর্থিক ক্ষেত্রে মুদ্রাস্ফীতি অনেক কমে এসছে, জিনিসপত্রের দাম একেবারে না কমলেও মোটামুটি সেটি আর বাড়ছে না, কিন্তু কর্মসংস্থান তো হচ্ছে না। একের পর এক মিল কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এবং যদি কর্মসংস্থান না থাকে তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হয়। আপনাদের দুই একজন উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায়, কিন্তু জনগণ তো আর হাঁসের মাংস খেতে পারবে না। সেই আলামত, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। গার্মেন্ট সেক্টর থেকে 1 লক্ষ লোকের চাকরি চলে গেছে, কারণ দোসরদের অনেকেই, আওয়ামী দোসর ফ্যাসিবাদের যারা পূজারী ছিলেন, উপাসনা করতেন, তারা অনেকে মিল মালিক। আমি বারবার বলেছি, আমাদের দল থেকেও বলা হয়েছে, মিল কলকারখানা যেন বন্ধ না হয়, মানুষের ক্ষুধা যেন না বাড়ে। মানুষের ক্ষুধার সাথে রাজনীতি করা যাবে না। সরকার এগুলো দরকার হলে টেক আপ করবে, দরকার হলে নিলামে বিক্রি করে দিবে, অথবা প্রশাসক দিয়ে চালাবে, কিন্তু কর্মসংস্থান যেন ঠিক থাকে সেই প্রচেষ্টা সরকারকে নিতে হবে। আর সেটি না নিলে পরে মানুষ যদি বেকার থাকে তাহলে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাবে। আজকে আমি যে কথাটি বলেছিলাম যে আপনারা জুলাই সনদের ব্যাপারে কথা বলছেন, জুলাই সনদে যে সুপারিশ আসবে সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। একটি রাজনৈতিক দল বলছেন যে আগেই গণভোট দিতে হবে। কেন? যদি মূল নীতিমালায় কোনো পরিবর্তন করতে হয়, মূল নীতিমালা একটা অখণ্ড বিষয়, তারপরেও সংবিধানের বিধান অনুযায়ী সংশোধন করা যায়, কিন্তু সেটা তো করবে পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে। কিন্তু আপনারা শেখ হাসিনা যেমন গায়ের জোরে চালিয়েছে যে প্রধান বিচারপতির সাথে আমার মনের মিল হয়নি, অতএব সে গোয়েন্দা সংস্থার লোককে পাঠিয়ে দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তো ওই ধরনের আলামত বৈশিষ্ট্য এখন কেন থাকবে? যেটা নিয়ম ভেঙেছে হাসিনা, সেই নিয়মকে তো আমরা চালু করতে পারি না। আগে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন। তারা প্রয়োজনে যদি হয় গণতন্ত্রের স্বার্থে, দেশের রাষ্ট্রের স্বার্থে সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে, সেটা তাদের দায়িত্ব। কিন্তু আগেই আমাকে এটা দিতে হবে, আগেই মানতে হবে। হ্যাঁ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিভিন্ন কমিশন গঠন হয়েছে, যে সংস্কারগুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যমত পোষণ করছি, সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে, এবং নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন, আইনীকরণ করবেন, আইনে পাশ করবেন।
সেটা না করে যদি আমারটাই তাল গাছটাই আমার এই নিয়েই যদি চিৎকার করতে থাকি, তাহলে ফ্যাসিবাদ আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একবারে মাটির গভীরে তারা অবস্থান করছে, টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে। এবং এই প্রশাসনের মধ্যে নানাভাবেই তারা ঘাটতি বেড়ে আছে, তারা নানাভাবেই সুযোগ পেলে অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তারা কাজ করবে। এটা আজকে যারা গবেষণা করছেন, যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন, প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের মধ্যে, আজকে সচিবালয়ে, আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কাজ করছে। এই পরিস্থিতি যেন তৈরি না হয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ক্রীড়া পরিষদে আজকে এই মানবধর্মী মানবতাবাদী যে কাজ তারা করছেন, বৃষ্টির মধ্যে রেইনকোট, তাদের এই কর্মসূচির প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করি।